আমির কিছু বলল না, কপাল কুঁচকে রেখেছে, সিগারেট ধরালো। খলিল বলল, ওই শরীরে এখন কি করবি? আমির বলল, এটা আমার ব্যাপার। আরবিদ উঁচু স্বরে ডাকলো। আরবিদ সেকেন্ড কয়েকের মধ্যে আসলো। আমির বলল, বাড়ির পিছনে যাও, লতিফা থাকবে, যা দিবে নিয়ে আসবে। আরবিদ চলে গেল। আমির চেয়ারে বসে মজিদকে বলল, গেলে যাও, দাঁড়িয়ে আছো কেন? শফিক না আসছিল? কোথায় গেল? রিদুর কাছে গেছে বললেন খলিল। তারপর মজিদরে বললেন, আয়ো ভাই, বাড়ির যাই। পদ্মজা ক্লান্ত কণ্ঠে জানতে চাইল, ঢাকার অফিস আর গোডাউনে আমি তো অনেকবার গিয়েছি, সেখানে পণ্য দেখেছি, মেনু দেখেছি, কিছু তো মিথ্যে মনে হয়নি। আমিরের সত্যি পণ্যের ইম্পোর্ট ব্যবসা আছে, ও কাঁচা কাজ করে না। আর আমার মেয়ে, আমার নিষ্পাপ 3 মাসের মেয়েটাকে কে খুন করেছে? বাবলু করেছে। রিদওয়ান এই প্রশ্নে থমকায়। পদ্মজা অধীর আগ্রহে তাকিয়ে আছে এই প্রশ্নের জবাবের জন্য। দরজায় টোকা পড়ে। সেকেন্ড কয়েকের মধ্যে প্রবেশ করলো একটা চেনা মুখ। রিদওয়ান হেসে বলল, আরে শফিক, শেষ রাতে এখানে? শফিক পদ্মজাকে জহুরি চোখে দেখল। শফিকের এলোমেলো চুল, নোংরা চাহনি। সে রিদওয়ানকে বলল, আসছি। আগে বল, আমিরের বউ এখানে কেন? এই মেয়েরেও চালান করে দিবে নাকি? নিজে নিজেই চলে এসেছে। কোনো বিপদ? থানার কি অবস্থা? তোরা কি আজমপুর থেকে কোনো মেয়ে এনেছিস? আজমপুরের মাতব্বর মামলা করছে, তার মেয়ে হারিয়ে গেছে। বিশাল বড়লোক, বড়লোকদের ব্যাপার স্যাপার তো জানিসই। আশেপাশের সব এলাকাতেই খোঁজ চলছে। আগামীকাল অলন্দপুরেও পুলিশ আসবে, তাই তোদের জানাতে এসেছি। সাবধানে থাকিস, দুনিয়ার সব ভেজাল একসাথে এই বাড়ি আসতেছে, ভীষণ বিরক্তিকর। শফিক তার গোফে হাত বুলাতে বুলাতে পদ্মজাকে পা থেকে মাথা অবধি দেখলো। তারপর পদ্মজার পায়ের কাছে বসলো। পদ্মজার ফর্সা পা দুটিতে তার নজর পড়ে। পায়ে আলতো করে ছুঁয়ে দিয়ে বলল, খুব সুন্দরী, কাছ থেকে প্রথম দেখলাম। মেরেই তো দিবে নাকি? শফিকের ছোঁয়া যেন পদ্মজার গায়ে আগুন লাগিয়ে দিল। সে হুঙ্কার ছাড়লো, একদম ছোঁয়ার চেষ্টা করবেন না, দূরে সরুন। শফিক অবাক হয়ে রিদওয়ানকে বলল, আরে এর তো তেজ অনেক, আমির সামলায় কেমনে? রিদওয়ান ঠোঁট কামড়ে হাসি আটকিয়ে রেখেছে। তার সাহস হচ্ছে না পদ্মজাকে ছোঁয়ার, কিন্তু অন্য কেউ আমিরের দুর্বলতায় হাত দিচ্ছে দেখে তার খুব আনন্দ হচ্ছে। সে শুধু দৃশ্যটা উপভোগ করছে। শফিক শার্টের বুতাম খুলতে খুলতে বলল, এত সুন্দর মেয়ে হাতছাড়া করা যায় না, মেরেই যখন দেওয়া হবে একটু উপভোগ করে দেখি, কি বলিস? পদ্মজার বুক ধুকপুক করছে। শেষমেশ তার ইজ্জতেও হাত পড়ছে। সে ছটফট করতে থাকে ছোটার জন্য। পদ্মজা বাধা অবস্থায় উল্টা হয়েছিল। শফিক সোজা করে সঙ্গে সঙ্গে পদ্মজার মিশ্রণ পাতলা পেট উন্মুক্ত হয়ে যায়। শফিকের লোলুপ দৃষ্টি দেখে পদ্মজার শরীর রি রি করে ওঠে। সে প্রাণপণে ছোটার চেষ্টা করে। শফিক উল্লাসে বলল, আরে ভাই, এমন সুন্দর মেয়ে মানুষ তো দুটো দেখিনি। আমিরের উচিত ছিল আমাদের সাথে ভাগ করে নেওয়া। একাই 6 বছর। আচ্ছা যাক, তুই এখানে বসে দেখবি নাকি? দেখলে দেখতে পারিস। শফিক আরো অশ্লীল মন্তব্য করে, যা শুনে পদ্মজার ঘৃণায় বুক ফেটে কান্না আসে। শফিক পদ্মজার উপর ঝুঁকতেই পদ্মজা চেঁচাতে থাকে। একদলা থুতু ছুড়ে দেয় শফিকের মুখের উপর। শফিকের চোখ দুটি বড় বড় হয়ে যায়। প্রবল আক্রোশে পদ্মজার আহত গালে থাপ্পড় বসায়। পুরনো ক্ষতস্থানে পুরো চামড়া ছিঁড়ে রক্ত বেরিয়ে আসে। ব্যথায় পদ্মজার সারা শরীর টনটন করে উঠে। আর্তনাদ করে উঠে আম্মা বলে। তখনই দুটি পায়ের শব্দ ভেসে আসে। কেউ একজন দৌড়ে এদিকে আসছে। রিদওয়ান আমিরের উপস্থিতি টের পেয়ে দ্রুত ভয়ে চেয়ার থেকে উঠে দেয়াল ঘেঁষে দাঁড়ালো। ঘরে এসে প্রবেশ করলো আমির। রিদওয়ানের ধারণাই সত্যি। আমির পদ্মজার চিৎকার শুনেই চলে এসেছে। আমির এখানে আছে জানলে রিদওয়ান শফিককে নিষেধ করত। শফিকও তো বলেনি, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয়। শফিক আমিরকে দেখে হাসলো, বলল, আমির, এই বউ তো। চোখের পলকে সেই হাসি মিলিয়ে যায়, কথা বলাও থেমে যায়। আমির থাবা মেরে ধরে শফিককে। রিদওয়ান দ্রুত বেরিয়ে যায় ঘর থেকে। এইটু ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। শফিক কিছু বুঝে ওঠার পূর্বেই আমির ছুরি দিয়ে শফিকের গলার রগ কেটে ফেলে। রক্ত ছিটকে পড়ে পদ্মজার উপরে। আমির নিঃশ্বাস বন্ধ রেখে ছুরি দিয়ে শফিকের 2 চোখে আঘাত করে, পেটে বুকে আঘাত করে। শফিকের মাথা 2 হাত ধরে দেয়ালের সাথে শব্দ তুলে আঘাত করে। শফিকের মুখ থেকে গ্যার গ্যার ধরনের একটা শব্দ বেরিয়ে আসে। সেই শব্দ আর আমিরের বিশ্রী গালিগালাজে পদ্মজা ভীতু হয়ে পড়ে। রক্তে সারা ঘর রক্তপুরি হয়ে উঠেছে। পদ্মজার শরীর কাঁপতে থাকে। সে কখনো আমিরকে খুন করতে দেখেনি, আজই প্রথম দেখছে। কি নির্মম তার খুন করার ধারণ, কি হিংস্র তার চাহনি, তার আক্রমণ। চোখের পলকে মানুষ খুন করে ফেলেছে। পদ্মজা চোখ বুঝে জোরে জোরে কাঁদতে থাকলো। আমিরের সারা মুখে রক্ত, চোখ দুটি ছাড়া আর কিছু দেখা যাচ্ছে না, হাঁপাচ্ছে না। দরজার বাইরে এসে দাঁড়ালো মজিদ, খলিল, রাফিদ, আরবিদ। মুহূর্তেই চারদিকে থমকে যায়, থেমে যায় সব শব্দ। শফিকের রক্তাক্ত দেহটি মেঝেতে পড়ে আছে। চোখ দুটি যেন বেরিয়ে এসেছে। গলার রগ থেকে ছিটকে রক্ত বের হচ্ছে। যে কোনো সাধারণ মানুষের কাছে এই দৃশ্য দেখা মানে ওই মুহূর্তে মৃত্যুবরণ করা, গড়গড় করে বমি করা। পদ্মজার সারা শরীর কাঁপছে। এমন মানুষের সাথে সে কিছুতেই পারবে না থাকতে। মুহূর্তের ঘটনায় সে হার মেনে নিয়েছে।
মনে প্রাণে নিজের মৃত্যু চাইছে। এই মৃত্যুতে মনে ভয় ছাড়া আর কিছুই নেই, ভালোবাসা, রাগ, ঘৃণা, ক্রোধ কিছুই নেই। সে শুধু ভয় পাচ্ছে। আমির হাতের ছুরি চেয়ারের উপর রাখলো, তারপর রক্তমাখা জ্যাকেট খুলে মেঝেতে ফেললো। পদ্মজা ভয়ে মিয়ে গেছে, অস্বাভাবিকভাবে ফোপাচ্ছে। খলিল যত দ্রুত সম্ভব জায়গা ছেড়ে চলে গেলেন। মজিদ তীব্র বিরক্তিতে চোখ মুখ কুঁচকে বিকৃত রূপ ধারণ করলেন। শফিক তাদের কত কাজের লাগতো সেটাও শেষ। পদ্মজাকে তার শুরু থেকেই অপছন্দ। মেয়েটার রূপের আড়ালে তিনি আগুন দেখতে পান, যে আগুন আমিরকে ঘায়েল করে তাদের নিঃশেষ করে দিবে। কিন্তু এই মুহূর্তে আমিরকে কিছু বলে লাভ নেই, পরের সময় করে বোঝাতে হবে। মাথায় অনেক চিন্তা নিয়ে তিনিও জায়গা ত্যাগ করলেন। আমির তার গায়ের শার্ট খুলে হাতে মুখের রক্ত মুছে পদ্মজার দিকে এগিয়ে আসলো। পদ্মজা আমিরের দিকে তাকানোর সাহস অব্দি পাচ্ছে না। সে খুনের দৃশ্যটি বারবার দেখছে। মনে হচ্ছে এই বুঝি আমির তার চোখ দুটি না, না ভাবা যাচ্ছে না। পদ্মজা নিঃশব্দে কাঁদতে থাকলো। আমির ছুতেই দূরে সরে যাওয়ার চেষ্টা করে। আমির 2 সেকেন্ডের জন্য থামে, তারপর জোর করে পদ্মজাকে বসালো। পদ্মজার হাত পায়ের বাঁধন খুলে দিয়ে সঙ্গে সঙ্গে পদ্মজা বিছানার এক কোণায় চলে গেল। সে স্থির হতে পারছে না। তার মন শরীর ভীষণভাবে অস্থির হয়ে আছে, মানসিকভাবে ভেঙে পড়েছে। আমির অনেকক্ষণ পদ্মজার ভয় পাওয়া দেখলো, তারপর ডাকলো, পদ্মজা। পদ্মজা হাঁটুতে মুখ গুজে রেখেছে। সে আমিরের ডাকে সাড়া দিল না। আমির উঁচু কণ্ঠে বলল, তুমি ভয় পাচ্ছ কেন? আমি তোমাকে কিছু করব না। তাও পদ্মজা তাকায় না, তার শরীর বিরতিহীনভাবে কাঁপছে। আমির বিছানায় উঠে আসে, জোর জবরদস্তি করে পদ্মজাকে নামিয়ে আনে বিছানা থেকে, ধমক দেয়, পাঁচকোলা করে নিয়ে আসে A4 ঘরে। এই ঘরটা অন্যরকম, সাধারণ ঘরের মতো। পদ্মজাকে বিছানায় রাখতেই পদ্মজা আমিরকে জোরে ধাক্কা দিল। কিন্তু কি অদ্ভুত, তার ধাক্কায় আমির এক আঙ্গুলও নড়েনি। আমিরকে পদ্মজার তার স্বামী মনে হচ্ছে না, মনে হচ্ছে দানব। একটা দানব দাঁড়িয়ে আছে সামনে। সে মুক্তির জন্য ছটফট করছে আর কাঁদছে। আমির পদ্মজাকে স্থির করার চেষ্টা করলো। পদ্মজা কিছুতেই স্থির হয় না। সে তার মাকে খুঁজছে, মুক্তি চাইছে। ভয় তার শরীর শীতল হয়ে গেছে। বাঁধ ভাঙা নদীর মতো হু হু করে কাঁদছে। আমিরের ধৈর্য ভেঙে যায়, জোরে ধমকে উঠে, কান্না থামাও, থামাও বলছি। পদ্মজা কান্না থামানোর চেষ্টা করে, ভয়ার্ত চোখে আমিরের দিকে তাকায়। আমির আসার সময় আরবিদকে দেখেছে। আরবিদের হাতে একটা ব্যাগ ছিল। সে পদ্মজাকে রেখে দরজার কাছে এসে আরবিদকে ডেকে ব্যাগ নিল। ব্যাগে পদ্মজার ওষুধপত্র, শাড়ি, ব্লাউজ, সোয়েটার, শাল রয়েছে। যখন বের হয়েছিল তখন বাইরে লতিফা দাঁড়িয়েছিল। ফরিনা পাঠিয়েছে পদ্মজার খোঁজ নিতে, নয়তো তিনি খাবেন না, তাই লতিফা বাধ্য হয়ে এসেছিল। আমির লতিফাকে দেখে রেগে যায়, লতিফাও ভয় পেয়ে যায়। তবে আমির রেগে কিছু বলল না, শুধু প্রশ্ন করলো কেন এসেছে। তারপর উত্তর দিয়ে দিল পদ্মজা ভালো আছে। একটা ব্যাগে যেন পদ্মজার দরকারি জিনিসপত্র দিয়ে যায়। শেষ রাতে যেন বাড়ির পিছনে অপেক্ষা করে। আর 2 দিন থাকা হবে এখানে। 2টো দিন পদ্মজাকে চোখের আড়াল করা যাবে না। লতিফা শেষ রাতে ব্যাগ নিয়ে আসে। আমির লতিফার কথা ভুলে যায়। তারপর যখন মনে পড়ে আরবিদকে পাঠায়। আমির ব্যাগ থেকে শাড়ি, ব্লাউজ বের করে বিছানার একপাশে রাখলো। পদ্মজাকে বলল, তখন বমি করেছো, এখন আবারও রক্তও লেগেছে, পাল্টে নাও। আমিরের কণ্ঠ শান্ত, স্বাভাবিক। কিছু মুহূর্ত আগের ঘটনার কোনো ছাপ নেই তার মুখে। সে পদ্মজার জবাবের জন্য অপেক্ষা করে। পদ্মজা জবাব দেয় না। তার ফোপানো ধীরে ধীরে কমে আসে, ফিরে আসে তার স্থির স্বভাবে। পদ্মজার গাল থেকে রক্ত ঝরছে। আমির তুলো এনে কিছুটা বিছানায় রাখলো, আর কিছুটা দিয়ে পদ্মজার গালের রক্ত মোছার জন্য পদ্মজার এক হাত ধরে তার দিকে ফেরানোর চেষ্টা করতে চাইল। তখনই পদ্মজা ছ্যাদ করে উঠে দূরে সরে যায়। চোখ বড় বড় করে বলল, দূরে থাকুন, রক্ত ঝরছে তো, আমারটা আমি দেখে নিতে পারবো। পদ্মজা বাকি তুলাটুকু নিজের গালে চেপে ধরলো। আমিরের আর কি বলার, সে পদ্মজার সাথে কথা বাড়ানোর সাহস পায় না। বিছানার চেয়ে অনেকটা দূরে গিয়ে কাঠের চেয়ারে বসলো। দুজন 2 দিকে বসে থাকে, চুপচাপ, নিস্তব্ধ। শান্ত পরিবেশের জন্য পদ্মজার নিঃশব্দে কান্না করাটা শুনতে পাচ্ছে আমির। সে কথা বলতে গিয়ে দেখলো তার কথা ফুটছে না। আরো 2 বার চেষ্টা করার পর কথা ফুটলো। কি করবে ভেবে পাচ্ছ না? অসহায় মনে হচ্ছে নিজেকে? পদ্মজা আগুন দৃষ্টি নিয়ে তাকালো, কটাক্ষ করে বলল, আনন্দ হচ্ছে আপনার? আনন্দ হওয়ার কি আছে? কিছু নেই না। ওই লোকটিকে খুন করে নিজেকে ভালো প্রমাণ করার চেষ্টা করছেন? নিজেকে ভালো প্রমাণ করার চেষ্টা করলে তোমার কাছে ভালো হতে পারবো? পদ্মজা থমকালো, সময় নিয়ে বলল, আপনি আমার মাকে খুন করতে চেয়েছেন। আপনি আমাকে একটার পর একটা মিথ্যে বলেছেন। আর অন্যদের সাথে নৃশংসতার কথা না হয় বাদই দিলাম, তারপরও আমি আপনাকে ভালো মনে করব? সেটাই তো বললাম। তীব্র ঘৃণায় পদ্মজার মুখ ফিরিয়ে নিল। আমির বলল, এসব কে বলেছে? মিথ্যে তো বলেনি রিদওয়ান, সত্য তো। আমির উত্তর দিল না। পদ্মজা বলল, আমার নিজেকে নর্দমার কীট মনে হচ্ছে।